ভাস্কর ব্যানার্জি ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান থার্ড বেল নিয়ে। আজকের আমাদের সাথে আছেন সেই মানুষটি যার সাথে গত পর্বে আমরা কথা শেষ করে উঠতে পারিনি। সঙ্গে থাকছেন মাননীয় গৌরীনাথ বন্দ্যোপাধ্যায়। এটা আমাদের একটা চিরকালীন সমস্যা। আমিও যেহেতু থিয়েটারের সাথে যুক্ত, আপনিও দীর্ঘদিন ধরে থিয়েটারের সাথে যুক্ত, যে নতুন প্রজন্ম, প্রত্যেকটা সময়ের যে নতুন প্রজন্ম, তারা কিন্তু খুব একটা থিয়েটারমুখী নয়। এটা শহরে বলুন বা মফস্বলে বলুন, এই সমস্যা থিয়েটার দলগুলির কাছে যন্ত্রণাদায়ক। তাদের প্রয়োজনীয় বয়সভিত্তিক চরিত্র অনুযায়ী তারা সবসময় যুবক যুবতীদের পায় না, যে অভিনয় শিখেও তারা কাজ করাবে বলে। এটা একটা চিরকালীন সমস্যা। কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে এই নতুন প্রজন্মের যুবক যুবতীরা অনেক বেশি বেশি সংখ্যায় বিভিন্ন নাট্যদলে, কলকাতার অনেক নাট্যদলে তারা যোগদান করছে। তা আপনি তো থিয়েটারের সাথেও যুক্ত আছেন এবং এই ছোট পর্দা বড় পর্দা সর্বত্র যুক্ত আছেন। আপনার কাছে জানতে চাইবো যে এটার কারণ কি? শুধুমাত্র ওই ছোট পর্দায় বা বড় পর্দায় মুখ দেখানোর জন্যে, নাকি থিয়েটারকে ভালোবেসে? আগে আমরা থিয়েটারে নাট্যকর্মী হিসেবে অংশগ্রহণ করেছিলাম অভিনয় শেখার জন্য। এই অভিনয়কে বেস করে আমরা অনেক দূর এগোবো, এইরকম একটা মানসিকতা আমাদের ছিল। তার জন্য আমরা দিনের পর দিন ধৈর্য ধরে বসে থেকেছি। আমরা নাট্য দলের বিভিন্ন কাজ করেছি, ব্যাকগ্রাউন্ড স্টেজে কাজ করেছি। অভিনয় হয়তো একটা ছোটখাটো চরিত্র পেয়েছি, কিন্তু তার জন্য লড়াই করতে হয়েছে। আস্তে 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 ধৈর্যের মধ্যে দিয়ে আমরা নিজেকে উন্নীত করেছি, ভালো চরিত্রে আবার এসেছি। তখন একদল ছেলে মেয়ে আসতো নাটকটাকে শেখার জন্য, ভালোবেসে আসতো, ভালোবাসার তাগিদে। তাদের পকেটের পয়সাও কিন্তু তারা নাট্য দলের পেছনে ব্যয় করত। পোস্টার মারা, কাউন্টারে বসা, সেট নিয়ে গিয়ে আবার স্টেজে লাগানো, আলো করা, কেউ কেউ আবার উপসজ্জার কাজ করা। এই যে কাজগুলো, এগুলো কিন্তু বিভাজন হয়ে যেত শেখার জন্য। হ্যাঁ, আমাদের পরবর্তীকালে দেখা গেছে এখন ছেলে মেয়েদের মধ্যে একটা অনীহা এসেছিল। তার কারণ অর্থনৈতিক সমাজ ব্যবস্থা তার জন্য দায়ী। এমন একটা প্রেশারের মধ্যে আছে, তারা রুজি রোজগার না হলে কিন্তু সংসার চালাতে পারবে না। থিয়েটারে কিন্তু তারা ফুল টাইম ডিভোট করতে পারছে না, তার কারণ তাদের তো রোজগার দরকার, সংসার আছে। আগেকার দিনে মানুষের কিন্তু অর্থনৈতিক এই চাপটা কম ছিল। তাদের মাথার ওপর হয়তো বাবা কাকা ছিলেন, তাদের রোজগার হচ্ছে, তাদের রোজগারের সংসারটা চলছে, কিন্তু ছেলে মেয়েরা থিয়েটারের জন্য কিছুটা সময় দিতে পারত। এখন ক্রমশ কিন্তু ভেঙে আসছে সেটা, অর্থাৎ সংসারগুলো ছোট হয়ে আসছে। এই ছেলে মেয়েটি যে পড়াশোনা শিখে বড় হলো, সে নাটক করবে কি? তার উপরে বাড়ির থেকে প্রেশার, তাকে রোজগার করতে হবে। তো নাটকে হাফ হার্টেড হয়ে যাচ্ছে, অতটা সময় করতে পারছে না। কিন্তু তার মধ্যেও তারা উইথ হাই ইন্টারেস্ট তারা অভিনয় করতে আসে, শেখে। হ্যাঁ, এক শ্রেণীর মানুষ আছে, ছেলে মেয়ে আছে, যারা মোটিভেটেড হয়ে থিয়েটারের গ্রুপে আসে। তারা ভাবে থিয়েটারের পরিচালক বা থিয়েটারের প্রাণকর্তা যিনি, তিনি হয়তো আমাকে সিরিয়াল সিনেমায় কাজ করে দেবেন। সিরিয়াল সিনেমায় কাজ করলে আমি সেখান থেকে রোজগারটা পাবো। এখানে একটা পা দিয়ে রাখলাম, একটা প্ল্যাটফর্মে পা দিয়ে রাখলাম, যত না শিখলাম তার থেকে রোজগারটা বেশি, এই তাগিদে আসে। অর্থাৎ সেই সকল ছেলে মেয়ে দেখে সেই গ্রুপ থিয়েটারে যারা প্রাণ পুরুষ, তাদের সঙ্গে এই সিরিয়াল সিনেমার জগতে কোন রকম প্রতিষ্ঠা বা যোগাযোগ আছে কি না, তবেই তারা সেখানে আসে। এটা তো বিভিন্ন সময় বিভিন্ন সমাজে মোটিভলি মানুষ কাজ করেই। এই শুধু ছেলে মেয়ে কেন, মানুষের মধ্যেও এরকম ব্যাপারটা আছে, অর্থাৎ রোজগার করতে আসবে। কিন্তু না, তার মধ্যেও বুঝতে হবে থিয়েটারকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। রোজগারও করতে হবে, থিয়েটারকেও বাঁচাতে হবে। গরিদা,
থিয়েটারকে রোজগারের মাধ্যম হিসেবে কি প্রতিষ্ঠা করা যায়? আগেকার দিনে থিয়েটার থেকে কিন্তু আমরা রোজগারের কোন রকম পরিকল্পনা করতাম না। থিয়েটারকে কিভাবে এগিয়ে নিয়ে যায়, অর্থাৎ সামাজিক অর্থনৈতিক চিন্তা কিভাবে নাটকের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত করে সেটা দর্শকের কাছে রিপ্রেজেন্ট করা যায়, সেইটা নিয়ে ভাবতাম। আর্থিক অনটন ভীষণ ছিল, রোজগারের কথা তো কারোর মাথায় ছিল না, বরঞ্চ পকেটের পয়সা দিয়ে আমরা নাটক করে আসতাম। কিন্তু এখন দেখা গেছে সরকারি আনুকূল্যে এবং কিছু ডোনার্স থিয়েটারের পেছনে থাকায় কোনো কোনো গ্রুপ যথেষ্ট প্রতিষ্ঠিত, তারা অর্থনৈতিক দিক থেকে তারা বিভিন্ন শিল্পীকে নাটকের পেছনে একটা পারিশ্রমিক দিয়ে থাকেন, হয়তো বছরে কেউ 6 মাস অন্তর। আবার কোনো কোনো শিল্পী তার ক্রেজ অনুযায়ী, অর্থাৎ তাকে নেওয়া হয় নাটকটাকে দাঁড় করানোর জন্য। পেশাগত দিক থেকে তিনি একজন বড় শিল্পী, তিনি একসঙ্গে হয়তো 3টে নাটকে কি 4টে গ্রুপ থিয়েটারে কাজ করছেন। এরকম অনেকেই আছেন, তারা যথেষ্ট রোজগার করে। অর্থাৎ তাদের নেয়া মানে একটা তাদের মুখ সেল করা হয়, সেলিব্রিটি। তাকে নেয়া মানে বিজ্ঞাপনে তার ছবি দেয়া, তার প্রচার করা, কাউন্টারে মানুষ এসে জানতে পারে যে উনি ওই শিল্পী অভিনয় করছেন, তাহলে তারা টিকিট কাটে। এই যে 200, 150, 100, 300 এই টাকার টিকিট, ওদের জন্য কিন্তু সেলটা মিনিমাম হয়। কেন? মানুষ ক্রেজ খোঁজে, সেলিব্রেশন খোঁজে। তো তারা যখন থিয়েটারটা করে, তারা বিভিন্ন থিয়েটার থেকে কিন্তু অ্যাকচুয়ালি রোজগার করে, সেই রোজগার থেকে থিয়েটারটা চলে। কিন্তু সেটা মুষ্টিমেয় কিছু মানুষ, এত মানে আমাদের বাংলাদেশে এতগুলো গ্রুপ থিয়েটার, সবাই কিন্তু থিয়েটার থেকে রোজগার পায় না। আমরা সরকারি আনুকূল্যে হয়তো কিছু নাটক করে উঠতে পারি, প্রযোজনা করতে পারি, কিন্তু সবাই মিলে সংসার চালানোর যে রোজগার, সেটা কিন্তু থিয়েটার থেকে আমরা কখনো পাই না। তবু থিয়েটারকে ভালোবাসি, থিয়েটারকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি আগেই বলেছি যে একসময় কলকাতার নাট্যদলগুলির প্রযোজনা যে গৌরব অর্জন করেছিল, যে সমাদর পেয়েছিল, আলোচনার বিষয় হয়ে উঠেছিল, কিন্তু ক্রমে দেখা গেল যে ভারতবর্ষের অন্যান্য প্রদেশের অনেক নাট্যদলের প্রযোজনা দর্শকদের আরো মুগ্ধ করছে, এবং সেই তুলনায় কিন্তু আমরা আর আমাদের এখানকার তেমন ভালো প্রযোজনা পাচ্ছি না। এটা আমার ব্যক্তিগত মত, বা বলতে পারেন প্রশ্ন, যদিও জনসাধারণের কিছু মতামতের ভিত্তিতেই আমি রাখলাম প্রশ্নটা আপনার কাছে। তাহলে আমি যেটা জানতে চাইব, এখন কি অন্য রাজ্যের প্রযোজনাগুলি আমাদের থেকে এগিয়ে গেছে, আমরা পিছিয়ে পড়ছি? যদি পিছিয়ে পড়ি, তাহলে এর কারণ কি? আগে আমাদের নাটকের একটা জোয়ার ছিল, সে রাজনীতি নাটকই বলুন আর সামাজিক প্রেক্ষাপটের নাটকই বলুন না কেন, সব মিলিয়ে কিন্তু একটা অদ্ভুত জোয়ার ছিল। যেমন ধরুন না কেন, বহুরূপী রবীন্দ্রনাথের বিভিন্ন নাটক, ইবসেনের নাটক, সেগুলো করতো নান্দিকার, তাদের বিভিন্ন প্রযোজনা এনেছেন। উৎপল দত্তের পিএলটি রাজনৈতিক নাটক করতেন বেশিরভাগ ক্ষেত্রে। তার একটা জোয়ার ছিল। কিন্তু আমার মনে আছে সারা রাত জেগে একাডেমিতে টিকিট সেল হতো, মানুষ লাইন দিয়ে, যেন রেশন দিয়েছে, লাইন দিয়ে থিয়েটারে টিকিট কাটতো, টিকিট পেত না, এমন অবস্থা। কিন্তু সেটা আস্তে 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 স্তিমিত হয়ে এলো, ভাঙন ধরল। এটা তার কারণ হচ্ছে আমার মনে হয় দলের যারা মাথা, তাদের মধ্যে কিন্তু একটা ইগো ক্ল্যাশ, অর্থাৎ কে বড় কে ছোট, আমি এটা পাচ্ছি না কেন, ও কেন পাচ্ছে। এইরকম একটা সামাজিক তারতম্য থেকেই কিন্তু আমাদের বাংলা থিয়েটারে আস্তে আস্তে ভাঙনটা এসছে। ওয়ারাস এটা কিন্তু আমরা যদি আউট অফ বেঙ্গল যাই, বিভিন্ন স্টেটে কিন্তু
তারপরে থিয়েটার নিয়ে পরীক্ষা নিরীক্ষা হয়েছে, এবং তারা কিন্তু এখন অনেক দূর এগিয়ে গেছে। তার কারণ তারা থিয়েটারকে ভালোবেসেছে, তাদের মধ্যে ইগো ক্ল্যাশটা কম। তারা বিভিন্ন থিয়েটারকে ভালোবেসে তাদের থিয়েটারটাকে প্রফেশন মনে করে, তারা প্রফেশন মানে কিন্তু সবসময় যে অর্থনৈতিক রোজগার তা নয়, কিন্তু প্রফেশনাল আউটলুক, অর্থাৎ পেশাগতভাবে থিয়েটারকে দাঁড় করিয়েছে তারা, যেটা আমরা এখনো পর্যন্ত পেরে উঠছি না, আমরা ভেঙে পড়ছি। ভালো থিয়েটার যদি প্রতিবাদের ভাষা হয়, গ্রুপ থিয়েটারের প্রযোজনাগুলি মানুষকে যদি সুস্থ জীবন, সমাজ চেতনার দিক নির্ণয়ের কথা বলে, তা বাম রাজনীতিও অবশ্যই তাই। এরা প্রত্যেকেই নিপীড়িত বঞ্চিত মানুষের কথা বলে এবং তাদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করে, লড়াইয়ে সামিল করার চেষ্টা করে। কিন্তু একটু সূক্ষ্মভাবে ভাবলে দেখা যায় যে পশ্চিমবঙ্গের যে বাম রাজনীতি এটা একটা ফ্রন্ট, অর্থাৎ এর মধ্যে অনেকগুলো ছোট ছোট দল আছে এবং গ্রুপ থিয়েটার গুলি ক্রমশ ভাগ হতে হতে ব্যক্তি নির্ভর প্রতিষ্ঠান বিশেষ, এবং এই ভাগ হওয়ার যথেষ্ট কারণ আছে, ব্যক্তি স্বার্থের ব্যাপার জড়িয়ে আছে, এটা অনেকেই জানেন, যারা থিয়েটারের চর্চা করেন তারা জানেন। প্রশ্নটা হলো, এনারা যদি সবাই এক কাজ করেন তাহলে প্রত্যেকে ঐক্যবদ্ধ নয় কেন? এই বাম রাজনৈতিক দলগুলি বলুন বা এই গ্রুপ থিয়েটার দলগুলি বলুন, এই ব্যাপারে আপনার মতামত কি? একটু আগে প্রসঙ্গক্রমে কিন্তু আলোচনা করেছিলাম রাজনৈতিক নাটক নিয়ে। রাজনৈতিক নাটকগুলো মূলত তখন চিন্তাধারা ছিল রাজনৈতিক বক্তব্য, অর্থাৎ বিভিন্ন গল্পের প্রেক্ষাপটে রাজনৈতিক আদর্শকে তুলে ধরা এবং শোষক আর শাসকের তফাৎটাকে বোঝানো, অধিকারকে ছিনিয়ে নেয়া, তার জন্য লড়াই, ইতিহাসকে কখনো নির্ভর করে বর্তমান অর্থনৈতিক সমাজ এবং ইতিহাস এই দুটোকে ব্যালেন্স করে তখন নাটক করা হতো। এবং মূলত দেখা গেছে এইসব নাটক যারা করতেন তাদের বাম সংগঠন বলা হতো, অর্থাৎ বাম নেতৃত্বে যারা থাকতেন তারাই সব নাটককে পূর্ণ সহযোগিতা করেছেন এবং দিনের পর দিন এই নাটকগুলো স্টেজ হয়েছে। কিন্তু এর পাশাপাশি সামাজিক নাটক, সেখানেও কিন্তু সমাজের অবক্ষয়, সমাজের সুখ দুঃখকে তুলে ধরা হয়েছে। কিন্তু মানুষ, এক শ্রেণীর মানুষ যারা এই রাজনৈতিক নাটক করতেন, আস্তে আস্তে কিন্তু তাদের মধ্যে ব্যক্তিগত জীবনে রাজনৈতিক মতাদর্শের ভাঙন আসে। ফলে থিয়েটার কেন, থিয়েটার তো পরের কথা, শুধু মুখে আদর্শের কথা সেখানে বলা হয়েছে, কিন্তু ব্যক্তি জীবনে কিন্তু সেই আদর্শকে তারা মানতে পারেননি। অর্থাৎ বাম পন্থী চিন্তাধারা যারা মানুষ ছিল তাদের মধ্যে কিন্তু যে উৎকর্ষতা একদিন ছিল সেটা ভাঙনের পথে গিয়েছিল। ফলে সারা দেশ জুড়ে কিন্তু বাম চিন্তাধারা আজকে ভাঙন এসছে, কি বলবো, এখন প্রায় সংখ্যাগরিষ্ঠ হয়ে দাঁড়িয়েছে। তো ন্যাচারালি এখন কিন্তু থিয়েটারে ঠিক রাজনৈতিক থিয়েটারটা খুবই কম, এখন বেশিরভাগই হচ্ছে সামাজিক প্রেক্ষাপটে কিছু রাজনৈতিক ছোঁয়া দিয়ে নাটক হয়, কিছুটা রূপকধর্মী নাটকও হয়, কিন্তু জীবনবোধের নাটকটাই এখন বেশি স্টেজ করা হয়। আগে সেই লেফটিস্টদের যে নাটক হতো, অর্থাৎ বাম চিন্তার নাটক, সেটা বাম সংগঠনগুলি ভেঙে যাবার পরে সেভাবে আর মঞ্চস্থ হচ্ছে না। আজ কলকাতা বা বিশেষ করে পশ্চিমবঙ্গের থিয়েটার যেখানে দাঁড়িয়ে বা যেখানে আপনারা যেভাবে কাজ করছেন, আমরা যেভাবে কাজ করছি, যে অসুবিধে, যে অর্থনৈতিক দৈন্যদশা, এর থেকে মুক্তি পেতে গেলে, আরও ভালো থিয়েটার প্রযোজনা করতে গেলে অন্তত কি কি পদক্ষেপ নেওয়া
সম্ভব বা প্রয়োজন বলে আপনি মনে করেন? এটা খুব ভালো প্রশ্ন। বাংলা থিয়েটার যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে আমরা আরো কি ভালো পদক্ষেপ নিয়ে থিয়েটারের জোয়ারকে এগিয়ে দিতে পারি। আমরা যারা সততার সঙ্গে থিয়েটারটা করছি তারা কিন্তু মূলত চাইছি থিয়েটারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তার জন্য আমাদের নিষ্ঠা, আমাদের ঐকান্তিক ভালোবাসা, আমাদের কর্তব্য, সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা, থিয়েটারের স্বার্থে আমরা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কিন্তু হ্যাঁ, একটু আগেও বলেছিলাম, অর্থনীতি মূলত এখন একটা মেন ক্রাইটেরিয়া। আমরা যদি অর্থের আনুকূল্য না পাই তাহলে কিন্তু থিয়েটারকে এগিয়ে নিয়ে যাওয়া খুব মুশকিল। আমাদের এখানে গায়ে গতরে খেটে থিয়েটারটা করতে হয়। ধরুন আজকে হল আকাশচুম্বী ভাড়া, সেট, লাইট, ড্রেস, মেকআপ, মিউজিক, বিজ্ঞাপন, গাড়ি ভাড়া ইত্যাদি নিয়ে একটা বিপুল খরচ একটা প্রযোজনায়। আমার তো খুব স্থির ধারণা বেশিরভাগ প্রযোজনায় কিন্তু যে খরচাটা হয় সেই খরচাটা আসে না। তাহলে যদি বছরে 10টা শো হয়, 10টা শোয়ে যে ক্ষতিটা হয় সে ক্ষতিটা টানবো কি করে? নয় আমাদের ব্যক্তিগত দিক থেকে কোনো ডোনেশন, পৃষ্ঠপোষকতা বা সরকারি আনুকূল্য। আমরা যদি আজও সেই সাহায্যটা পাই ভবিষ্যতের পথে, তাহলে আমরা থিয়েটারকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব। প্রবাদ প্রতিম নাট্য ব্যক্তিত্ব, নাট্য পরিচালক, নাট্যকার, প্রবাদ প্রতিম অভিনেতা, শিক্ষক মাননীয় শম্ভু মিত্র বলেছিলেন যে সাফল্যের কোনো শর্টকাট হয় না, প্যাশন দরকার। আজকের সময় দাঁড়িয়ে, আজকের এই পুরোপুরি বাণিজ্যিকভাবে সমস্ত শিল্পকে ব্যবহার করা হয়, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই কথাটা কতটা প্রাসঙ্গিক? হ্যাঁ, তিনি আমাদের শ্রদ্ধাশীল মানুষ, শম্ভু মিত্র। তিনি বলেছিলেন কিন্তু শর্টকাট করে কোনো নাটক হয় না। নাটকটা অভিনয় করতে গেলে রাতারাতি কোনো ফল পাওয়া যায় না, তার জন্য ধৈর্য দরকার, তার জন্য প্যাশন দরকার। এই প্যাশনই কিন্তু থিয়েটারকে এগিয়ে নিয়ে যায়। আমি যদি মনে করি যে মলাটপাড়া পণ্ডিতের মতো নাটকটাকে করে দেবো, রাতারাতি মুখস্থ হয়ে গেল, দুটো রিহার্সাল হয়ে গেল, স্টেজে নিয়ে গিয়ে নাটক ফেলে দিলাম, দর্শক এত বোকা নয়। তারা হয়তো অভিনয়টা করতে পারেন না, কিন্তু তারা নাটক দেখলে বুঝতে পারে নাটকের পেছনে পরিশ্রম কতটা আছে। যদি বুঝতে পারে যে এখানে ফাঁকিবাজি আছে, সে নাটক কখনো দাঁড়াতে পারে না, তারা নেবে না। সেই কারণেই কিন্তু তাদের মতন মানুষ বলেছিলেন শর্টকাট করে কোনো নাটক হয় না, নাটকের প্যাশন দরকার। আমরা সেই পথ ধরেও বলছি, প্যাশন ছাড়া কিন্তু নাটক হয় না, নাটকের ধৈর্য দরকার, ভালোবাসা দরকার। গৌরীদা, আজকের অনুষ্ঠানে আপনার কাছে আমার শেষ প্রশ্ন। থিয়েটারে যুক্ত হওয়া, থিয়েটারে অভিনয় করা, থিয়েটারের প্রসারের জন্য নতুন প্রজন্মকে আপনি কি বার্তা দিতে চান? থিয়েটারের জন্য আমরা লড়াই করে চলেছি, ভবিষ্যতেও লড়াই করব। কেন? থিয়েটারকে আমরা ভালোবাসি। আজকে যেটা লেখা হলো সেটাই যদি সামাজিক মূল্য বোধ থাকে, তাহলে সেই নাটককে আমরা যখন স্টেজ করি খুব পরিশ্রম করে কিন্তু আমরা তাকে তৈরি করি, আর্থিক চাপের মধ্যে দিয়ে। কিন্তু ভালোবাসাটা আছে বলেই আমরা সেটাকে তৈরি করে উঠতে পারি। আমরা জানি নতুন প্রজন্ম যারা থিয়েটারে কাজ করছেন তাদেরও অর্থনৈতিক নানান রকম প্রতিকূলতা আছে, তার মধ্যে দিয়ে তারা থিয়েটারে সময় দিচ্ছেন। কিন্তু আমি তাদের কাছে একটাই বার্তা দেবো, ভাই, থিয়েটারের মতন কিন্তু এমন ভালো জিনিস আর কিছু নেই। একে ভালোবাসুন, এর প্রতি উষ্ণ ভালোবাসা দিন, এর জন্য পরিশ্রম করুন, একে নিয়ে আপনারা ভাবুন, চিন্তা করুন।
24 ঘন্টার মধ্যেই যে আপনাকে 12 ঘন্টা থিয়েটারে দিতে হচ্ছে তা তো নয়। আপনি থিয়েটারের জন্য রোজ 3 ঘন্টা করে ভাবুন, বাকি সময়টা আপনার রুজি রোজগার, আপনার সাংসারিক কাজ সবকিছু যাবে। কিন্তু থিয়েটার, রাত্রিরে ঘুমোতে গিয়ে আপনি থিয়েটারের কথা ভাবুন, থিয়েটারকে কিভাবে উন্নীত করা যায়, আজকে বিজ্ঞাপনের যুগে থিয়েটারকে কিভাবে মাস মিডিয়ার কাছে পৌঁছে দেয়া যায় সামান্য খরচার মধ্যে দিয়ে, সেগুলো ভাবুন। কিভাবে আপনি নিজে হাতে মেকআপ করবেন, কিভাবে লাইট করবেন। হলটা তো আপনার নয়, হলটা তো আপনাকে ভাড়া নিতেই হবে ভাই, কিন্তু আপনি সেট নিজের হাতে কিভাবে তৈরি করবেন। অর্থাৎ আমরা থিয়েটারের প্রযোজনে যেটা ব্যয় করছি সেটাকে কি করে সীমিত করা যায়, তাহলে কিন্তু বছরে যে 10টা কি 12টা শো করছি সেটা দেখা যাবে 20টা শো গিয়ে দাঁড়িয়েছে। থিয়েটার বারবার না করলে কিন্তু মানুষের কাছে পৌঁছানো যায় না। এই কথার জন্যই আমি আপনাদের একটা কথাই বারবার বলছি, ভাই থিয়েটারকে ভালোবাসুন, থিয়েটার কথা ভাবুন, থিয়েটারের জন্য সময় দিন, থিয়েটারকে নিয়ে এগিয়ে চলুন। থিয়েটার আপনাকে একদিন সুফল দেবে, ভালোবাসা দেবেন। আপনি একজনকে ভালোবাসলে সেও আপনাকে ভালোবাসে, তাকে ফিরিয়ে দেওয়া যায় না। নমস্কার। গৌরীদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। মানা টিভি ইন্টারন্যাশনাল বাংলা এইচডির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন, নমস্কার। দর্শক বন্ধুরা, ফিরে আসছি আগামী পর্বে এইরকম এক বিশেষ কোনো ব্যক্তিত্বকে নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে চোখ রাখুন আপনাদের প্রিয় অনুষ্ঠান থার্ড বেল, মানা টিভি ইন্টারন্যাশনাল বাংলা এইচডির পর্দায়।